আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। ফৌজদারি কার্যবিধির ধারাভিত্তিক আলোচনার আজ আমাদের দশম পর্ব। দশম পর্বে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 190 ধারা থেকে 205 ধারা পর্যন্ত। এই ধারার মূল বিষয়বস্তু হচ্ছে একটা মামলা, অর্থাৎ আদালতে যে মামলা দায়ের করে, আমরা যেটাকে সিআর মামলা বলি, সেই সিআর মামলা দায়ের এবং এর সাথে আনুষঙ্গিক বিষয়। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারাভিত্তিক অন্যান্য যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো আপনারা দেখতে চাইলে আমাদের বোনাফাইড ল একাডেমির ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের আইনের বিষয় নিয়ে অনেক লাইভ আমরা করে থাকি আমাদের ফেসবুক পেজে। তো সেই বিষয়গুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 190 ধারা। 190 ধারাতে বলা হয়েছে মামলা আমলে নেওয়ার ক্ষমতা, অর্থাৎ কোন কোন কোর্ট কগনাইজেন্স নিতে পারে সেই বিষয়টা 190 ধারাতে বলা হয়েছে। মামলা দায়েরের পদ্ধতি আছে, আমরা সাধারণত জানি দুটো পদ্ধতিতে মামলা দায়ের করা হয়, একটা হচ্ছে থানায় আর একটা হচ্ছে আদালতে। তো থানায় সাধারণত আমলযোগ্য অপরাধে মামলা করা যায়, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আর আদালতে মামলা দায়ের করা যায় আমলযোগ্য, আমল অযোগ্য সব ধরনের অপরাধেই, অর্থাৎ কগনিজেবল, নন কগনিজেবল দুই ধরনের অপরাধেই আদালতে মামলা দায়ের করা যায়। তো আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে কোন আদালতে দায়ের করতে হবে সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, লোকাল জুরিডিকশন। এখন আমরা দেখব আমলে নেওয়ার ক্ষমতা কোন আদালতের আছে এবং কিভাবে অপরাধ আমলে নিতে পারে আদালত। এখানে তিনটি উপায়ের কথা বলা আছে 190 ধারাতে। তিনটি উপায় আগে আমরা আলোচনা করব, তারপর কোন উপায়ে কোন আদালত পারবে আমরা সেটা দেখব। তিনটা উপায় হচ্ছে অভিযোগ দায়েরের মাধ্যমে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো অভিযোগ দায়ের করে আদালতে, তাহলে আদালত সেটা বা ম্যাজিস্ট্রেট সেটা আমলে নিতে পারে। দ্বিতীয় হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আর তৃতীয় হচ্ছে পুলিশ ব্যতীত অন্য কারো তথ্যের ভিত্তিতে, অথবা তিনি সুমোটো বা স্বেচ্ছায় তার নিজের নলেজ থেকে বা নিজের বিবেচনা থেকে তিনি মামলা নিতে পারেন। অর্থাৎ বিচারকের নিজের নলেজে যদি কোনো বিষয় আসে, সেই বিষয়ের ভিত্তিতে তিনি নিজেই অপরাধ বা মামলা আমলে নিতে পারেন। তাহলে এই যে তিনটা উপায়ের কথা বললাম, এই তিনটা উপায়ে অপরাধ স্বাভাবিকভাবে আমলে নিতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর এর মধ্যে অবশ্যই অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এই তিনটা উপায়ে স্বাভাবিকভাবে তারা মামলা আমলে নিতে পারে। আর বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ও থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট প্রথম যে দুইটা উপায়ের কথা বলেছি সেই প্রথম দুইটা উপায়ে মামলা আমলে নিতে পারে। প্রথম দুইটা উপায় কি ছিল? একটা হচ্ছে অভিযোগের ভিত্তিতে আর একটা হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আবার বলা হয়েছে যে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়, তাহলে তৃতীয় যে পদ্ধতির কথা বলেছি, অর্থাৎ নিজ জ্ঞান থেকে, নিজের জ্ঞানে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিজের জ্ঞানে যদি কোনো তথ্য আসে, সেই তথ্যের ভিত্তিতে তিনি মামলা আমলে নিতে পারেন বা অভিযোগ আমলে নিতে পারেন। এই ক্ষমতাটা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট প্রয়োগ করতে পারে তখনই যখন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে এই ক্ষমতাটা দেওয়া হয়। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কখনো এই তৃতীয় পদ্ধতিতে বা তৃতীয় উপায়ে মামলা আমলে নিতে পারেন না। তাহলে আমরা দেখলাম 190 ধারাতে তিনটা উপায়ে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। এই আমরা যাদের কথা বললাম এতক্ষণ তারা ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা আপনারা খেয়াল করেছেন। তো এখানে আরও একটা বিধান আছে, সেটা হচ্ছে সরকার চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও এই অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে। এমনকি এই তিনটা উপায়েই দিতে পারে, যে তিনটা পদ্ধতি আছে এই তিনটা পদ্ধতিতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। তবে যেহেতু বিচার বিভাগ 2007 সাল থেকে পৃথককরণ করা হয়েছে, সেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখন আর বিচারিক ক্ষমতা নেই, যার দরুন তিনি অপরাধ আমলে নিলেও, অভিযোগ আমলে নিলেও বিচার করতে পারবেন না। তিনি আমলে নিয়ে বিচারিক আদালতে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবেন। এ হচ্ছে 190 ধারার বিধান। এটার সাথে পড়তে হবে 200 ধারা। তো আমরা ধারাগুলো ক্রমান্বয়ে পড়ি, আমি 200 ধারাতে আবার এটার আলোচনা করব। 190-এর পর আমরা পড়ব 191 ধারা, যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজ জ্ঞানে, নিজের বিবেচনায়, অর্থাৎ 190-এর যে তিনটা উপায়ের তৃতীয় পদ্ধতি
সেই তৃতীয় পদ্ধতিতে যদি ম্যাজিস্ট্রেট অপরাধ বা অভিযোগ আমলে নিয়ে থাকেন এবং সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামি কি করতে পারবে, সেই মামলাটা যদি অন্য আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে তিনি অন্য আদালত কর্তৃক বিচারের জন্য প্রার্থনা করতে পারবেন। সেক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেট আমলে নিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট মামলাটি দায়রা জজের কাছে অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট পাঠিয়ে দিবেন। এরকম বিষয়টা রাখা হয়েছে কেন? যেহেতু ম্যাজিস্ট্রেট নিজে থেকে আমলে নিয়েছেন, বিষয়টা একটু হলেও সেন্সিটিভ। তো যে কারণে আপনার আসামিরাও এরকম একটা অধিকার দেওয়া হয়েছে, যেহেতু আপনি নিজে থেকে এটা আমলে নিয়েছেন সেহেতু আপনার উপর আমার আস্থা নেই যে আপনি আমাকে ন্যায় বিচার দিবেন। এরকমটা যদি আসামির মনে হয় এবং মামলাটা যদি অন্য আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, সেক্ষেত্রে ওই আসামি সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পূর্বে আবেদন করতে পারে মামলাটি অন্যত্র পাঠানোর জন্য। এরপর আমরা আলোচনা করব 192 ধারা, যেখানে বলা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা মামলা স্থানান্তর করতে পারে। অর্থাৎ যদি কোনো ম্যাজিস্ট্রেট বিচার চলকালীন আপনার কাছে কোনো পক্ষের কাছে যদি মনে হয় যে এই ম্যাজিস্ট্রেটের কাছে আপনি ন্যায় বিচার পাবেন না বা এই ম্যাজিস্ট্রেট আপনার যে প্রতিকার সেই প্রতিকার দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়, অর্থাৎ তিনি পক্ষপাতিত্ব করছেন বা তিনি সঠিকভাবে বিচার করছেন না, ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন আছে বা অনিশ্চয়তা আছে, সেক্ষেত্রে আপনি চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারেন মামলাটি অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছে স্থানান্তর করার জন্য। সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা এই ক্ষমতা প্রয়োগ করে মামলাটি স্থানান্তর করতে পারে। এরপর আমরা আলোচনা করবো 193 ধারা। 190 সাথে 193 সম্পর্ক হচ্ছে 190 ধারাতে ম্যাজিস্ট্রেটের অপরাধ আমলে নেওয়ার কথা বলা আছে, আর 193তে বলা আছে দায়রা জজের অপরাধ আমলে নেওয়ার কথা, অর্থাৎ দায়রা আদালতের যে বিচারকগুলো তারা অপরাধ আমলে নিতে পারে না সাধারণত। তবে কোনো ম্যাজিস্ট্রেট যখন অপরাধ আমলে নিয়ে তারপর বিচারের জন্য পাঠায় দায়রা আদালতে, তখন দায়রা আদালত সেটা বিচার করার জন্য আমলে নিতে পারে। কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্স অর্থাৎ প্রথম পদক্ষেপ হিসেবে, মূল আদালত হিসেবে সরাসরি এই সকল আদালতে মামলা দায়ের করা যায় না। অর্থাৎ যত বড় ঘটনাই ঘটুক না কেন আপনি সরাসরি গিয়ে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ এদের কাছে কোনো মামলা দায়ের করতে পারবেন না, কারণ এদের মামলা সরাসরি আমলে নেওয়ার কোনো ক্ষমতা নেই। এখানে যে আমলে নেওয়ার ক্ষমতার কথা বলা হয়েছে সেটা মূলত বিচারের জন্য অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা কখন? প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে প্রাথমিক যে ধাপ আছে মামলার সেগুলো পার করার পর যদি দেখে যে মামলাটা দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য, তারপর দায়রা আদালতের কাছে পাঠালে দায়রা আদালত সেটা বিচারের জন্য আমলে নিতে পারে। 193 পর আমাদের পড়তে হবে এখান থেকে 197, 199 এই দুটো ধারা গুরুত্বপূর্ণ। জজ এবং ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন, সেটা 197 ধারায় বলা হয়েছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রেও তাই। আপনারা জানেন যে এই অংশগুলোতে, অর্থাৎ এই যে 195 থেকে যে 199 ধারা, এই অংশগুলোতে শর্ত আরোপ করা হয়েছে মামলা আমলে গ্রহণ করার ক্ষেত্রে। কারণ আপনি পাবলিক সার্ভেন্টের যখন কাজে, সরকারি কাজে তিনি যখন নিয়োজিত থাকেন, সেই কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ তিনি করেন, আপনার কাছে যদি মনে হয় যে বা আপনি ভিক্টিমাইজ হয়ে থাকেন, তার বিরুদ্ধে মামলা করতে গেলে অবশ্যই সরকারের অনুমতি লাগবে। ঠিক একই রকমভাবে জজ বা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যদি আপনি মামলা করতে যান তাহলে আপনার সরকারের অনুমতি লাগবে। সরকারের অনুমতি না থাকলে তাহলে ম্যাজিস্ট্রেট এই সকল অপরাধের অভিযোগ আমলে নেবেন না। যেমন 199 ধারাতে বলা হয়েছে ব্যভিচার অপরাধের ক্ষেত্রে যদি তার হাজবেন্ড মামলা না করে, অর্থাৎ যে মহিলা ব্যভিচারে সম্পৃক্ত তার হাজবেন্ড যদি ভিকটিম, যিনি এক্ষেত্রে ভিকটিম হয় হাজবেন্ড, আপনারা জানেন, তো ভিকটিম হিসেবে যদি হাজবেন্ড মামলা দায়ের না করেন তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবে না। অর্থাৎ 199তে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে ব্যভিচার অপরাধ 497, 498 ধারার যে অপরাধগুলো, এই অপরাধগুলো শুধু হাজবেন্ড মামলা দায়ের করতে পারে। ব্যতিক্রম সাপেক্ষে যদি হাজবেন্ড কোনো কারণে কাজে নিযুক্ত থাকে, আপনার যদি বিদেশে থাকে, নানাবিধ কারণ থাকতে পারে, অর্থাৎ যে ক্ষেত্রে হাজবেন্ড উপস্থিত হতে পারবে না, সেই সকল ক্ষেত্রে যে লিগ্যাল গার্ডিয়ানের কাছে আপনার ওই মেয়ের কাস্টাডি থাকে, অর্থাৎ ওই মেয়ে যার কাস্টাডিতে ছিল তিনি এই মামলাটা দায়ের করতে পারেন আদালতের অনুমতি নিয়ে। তবে এখানেও রেস্ট্রিকশনটা দেখেন, এখানে চাইলেই যে কেউ কিন্তু মামলা দায়ের করতে পারছে না। আমরা নর্মালি যখন দেখি যে ভিকটিম হিসেবে অনেকেই চাইলে মামলা করতে পারে, এমনকি সিআর মামলাও, একটা খুনের ঘটনা ঘটেছে, আপনার কোনো আত্মীয় স্বজন হয় না ভিকটিম, আপনি চাইলে তারপরেও মামলা দায়ের করতে পারেন। কিন্তু এই যে 199 ধারাতে যে রেস্ট্রিকশন দিল, যে শর্ত দিল, এটা কিন্তু ওই দুটো অপরাধের জন্য, ব্যভিচার এবং 498 ধারার যে অপরাধ সেই অপরাধের জন্য। এই ক্ষেত্রে কন্ডিশন দিয়ে দিল যে এরা ব্যতীত অন্য কেউ মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নেবেন না।
এখন আমরা আলোচনা করব 200 ধারা, যেখানে 190 সাথে একটা সম্পর্কিত আছে। যে আমরা পড়েছিলাম যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারবে। এখন এই আমলে নিতে গেলে ম্যাজিস্ট্রেট কি কি প্রক্রিয়া গ্রহণ করবে সেই বিষয়টা বলা আছে 200 ধারাতে। 200 ধারায় বলা হয়েছে যখন কোনো আপনার মৌখিক অভিযোগ ম্যাজিস্ট্রেটের কাছে করা হবে, ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে এবং যদি কোনো সাক্ষী উপস্থিত থাকে সেই সাক্ষীর জবানবন্দি নিবে। এই জবানবন্দি মানে তাকে কিছু প্রশ্ন করা হবে, যেটাকে বলা হয় এক্সামাইন, পরীক্ষা নিরীক্ষা করা হবে। কিছু প্রশ্ন করে যাচাই বাছাই করা হবে যে সে আসলে সত্য বলছে কিনা প্রাথমিকভাবে। তো সেই জবানবন্দি নিয়ে তিনি সেই জবানবন্দিটা লিখবেন, লেখার পর তারপর তিনি সেখানে স্বাক্ষর করবেন এবং যে অভিযোগকারী বা যদি সাক্ষীরাও অভিযোগ এই বর্ণনা দিয়ে থাকে অর্থাৎ জবানবন্দি দিয়ে থাকে তাহলে সাক্ষীদেরও স্বাক্ষর গ্রহণ করবেন। এই যে 200 ধারার জবানবন্দি গ্রহণ, এই 200 ধারার জবানবন্দি গ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক যদি সেটা মৌখিক অভিযোগ হয়। অর্থাৎ মৌখিক অভিযোগের ক্ষেত্রে 200 ধারা অবশ্যই জবানবন্দি নিতে হবে। তবে 3টা ক্ষেত্রে এই জবানবন্দিটা নেওয়া বাধ্যতামূলক না। যদি লিখিত অভিযোগ দায়ের করা হয়, এটা 1 নম্বর পয়েন্ট। যদি সরকারি কর্মচারী বা জজ মামলা দায়ের করে, এটা 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্টে বলছে 192 ধারার অধীনে মামলা ট্রান্সফারের আগে যদি কোনো ম্যাজিস্ট্রেট 200 ধারায় জবানবন্দি নিয়ে থাকে তাহলে আর নতুন করে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই 3টা ক্ষেত্রে আপনার কি হয় না, জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না। তবে কোর্ট প্র্যাকটিসে দেখবেন সাধারণত আপনার লিখিত অভিযোগই দায়ের করা হয়, আইনজীবীর মাধ্যমে লিখিত অভিযোগ পেশ করা হয়, তারপরেও 200 ধারায় জবানবন্দি গ্রহণ করে থাকে। সেটা আইনের ব্যত্যয় না, সে সুযোগ আছে। বরঞ্চ না করলে অর্থাৎ লিখিত অভিযোগের ক্ষেত্রে না করলে কোনো সমস্যা নেই, তারপরেও প্র্যাকটিসে আপনার জবানবন্দিটা নিয়ে থাকে। আর 201 ধারা বলছে যদি এখতিয়ারবিহীন আদালতে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়, আদালত যদি দেখে যে তার এখতিয়ার নেই, তাহলে তিনি মামলাটা সঠিক আদালতে দায়েরের জন্য ফেরত দিবেন। অর্থাৎ আমরা দেওয়ানি কার্যবিধিতে যখন পড়ি রিটার্ন অফ প্লেইন্ট, আর্জি ফেরত, সেরকম বিষয়টা ফৌজদারি কার্যবিধির এই 201 ধারায় আলোচনা করা হয়েছে। যে যখন আপনি এখতিয়ারবিহীন আদালতে, যে আদালতের এখতিয়ার নেই, সেই আদালতে কোনো মামলা দায়ের করেছেন, সেই আদালত সঠিক আদালতে মামলাটা দায়ের করার জন্য মামলাটা ফেরত দিয়ে নির্দেশনা দিবেন যে সঠিক আদালতে যান। এরপর আমরা আলোচনা করব 202 ধারা। 202 ধারাতে বলা হয়েছে যে যখন এই যে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো একটা অভিযোগ দায়ের করা হয়, ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করার পর যদি প্রয়োজন মনে করেন যে মামলাটা অনুসন্ধান বা তদন্ত করে দেখা দরকার, তাহলে ম্যাজিস্ট্রেট কোনো ইস্যু প্রসেস করবেন না। ইস্যু প্রসেস অর্থাৎ সমন বা ওয়ারেন্ট দিবেন না, না দিয়ে তিনি কি করবেন, অনুসন্ধান বা তদন্তের আদেশ দিবেন। তদন্তের আদেশ দিলে তিনি তদন্তকারী যে সকল সংস্থা আছে তাদেরকে দিতে পারেন, যেমন পুলিশকে দিতে পারেন, তারপরে আপনার পিবিআইকে দিতে পারেন, ডিবিকে দেওয়া যায় এরকমভাবে, এমনকি আপনার কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকেও দেওয়া যায়। আর তিনি চাইলে নিজেও অনুসন্ধান করতে পারেন অথবা তার অধস্তন কোনো বিচারককেও অনুসন্ধান করার নির্দেশ দিতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে ইনকোয়ারি, ইনভেস্টিগেশন দুটোর যে কোনো একটা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই অনুসন্ধান বা তদন্ত দেওয়া হলো, স্বাভাবিকভাবে সেটা রিপোর্ট আসবে। এই রিপোর্ট আসার পর করণীয় কি, সেটা 203 ধারায় বলা হয়েছে যে যদি এরকম হয় কোনো একটা অভিযোগ জবানবন্দি নেওয়ার পর এবং আপনার কোনো রিপোর্ট পেশ করার পর যদি দেখা যায় যে মোকদ্দমার বা অভিযোগটি হচ্ছে কন্টিনিউ করার মতো কোনো গ্রাউন্ড নেই, অর্থাৎ অভিযোগটি ভিত্তিহীন, সেক্ষেত্রে অভিযোগটি খারিজ করে দিবেন, যেটাকে আমরা বলি মামলা খারিজ বা অভিযোগ খারিজ। তো এই যে অভিযোগটি খারিজ করে দেওয়া হলো 203 ধারাতে, এই অভিযোগ যদি খারিজ করে দেওয়া হয় এর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে রিভিশন দায়ের করতে পারবে। এছাড়াও নতুন করেও মামলা দায়েরের সুযোগ থাকবে। অর্থাৎ 203 ধারা যদি মামলা খারিজ হয়, প্রতিকার হচ্ছে রিভিশন দায়ের করতে পারবে, ক্ষেত্র বিশেষে নতুন করে অভিযোগ দায়ের করা যাবে। আর 204 ধারায় কি বলা আছে, 204 ধারায় বলা হয়েছে যদি ম্যাজিস্ট্রেট 200 ধারায় জবানবন্দি গ্রহণের পর যদি তার কাছে মনে হয় যে ঘটনার সত্যতা আছে, তিনি ম্যাজিস্ট্রেট চাইলে সরাসরি ইস্যু প্রসেস করতে পারে, অর্থাৎ সমন বা ওয়ারেন্ট দিতে পারে। কখন কোনটা দিতে হবে, কখন সমন দিবে, কখন ওয়ারেন্ট দিবে, কখন অপশন আদালতের জন্য, এগুলো ফৌজদারি কার্যবিধির শিডিউলে উল্লেখ করা আছে যে কোন অপরাধে প্রথমে সমন দিতে হবে, কোন অপরাধে প্রথমে ওয়ারেন্ট দিতে হবে, অথবা কোন অপরাধে সমন বা ওয়ারেন্ট যে কোনো একটা দেওয়া যাবে আদালতের ইচ্ছা, এরকম বিষয় শিডিউলে উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে এই ইস্যু প্রসেস কেন গুরুত্বপূর্ণ 204 ধারাতে? ইস্যু প্রসেস এই কারণে গুরুত্বপূর্ণ, যখন আদালত ইস্যু প্রসেস করে তার মাধ্যমে এটা বোঝা যায় যে অপরাধটি আদালত আমলে নিয়েছে। তার মানে আপনি একটি অভিযোগ দায়ের করলেন আদালতে, আদালত 202 ধারা অনুযায়ী তদন্তের আদেশ দিল, তখন পর্যন্ত কিন্তু আপনার মামলাটি কিন্তু বা অভিযোগটি কিন্তু আমলে নেওয়া হয়নি।
ওই যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের ভিত্তিতে তিনি আমলে নিতে পারবেন। এখন যদি তিনি দেখেন যে সত্যতা নেই, তাহলে আমরা দেখলাম 203 ধারায় খারিজ, আর 204 ধারায় আমরা দেখলাম এই ইস্যু প্রসেস করতে হবে। এই ইস্যু প্রসেস কেন করতে হয়? ইস্যু প্রসেস করলেই ধরা হয় যে আদালত মামলাটা আমলে নিয়েছে, অর্থাৎ বিচার করার জন্য আমলে নিয়েছে। এখন বিচার চলবে কি চলবে না বা ডিসচার্জ হবে কি হবে না সেটা সামনে আমরা আগামীতে আলোচনা করব, বা এই মামলার ধাপ অনুসারে দেখব যে তখন ম্যাজিস্ট্রেট এই সিদ্ধান্ত নিয়ে কি নিতে পারে। এখন বিষয় হচ্ছে যখন ইস্যু প্রসেস হলো, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? অভিযোগটি ম্যাজিস্ট্রেট আমলে নিয়েছে। ইস্যু প্রসেস করার শর্ত হচ্ছে এর পূর্বে সাক্ষীর তালিকা দিতে হবে, অর্থাৎ যিনি অভিযোগ দায়ের করলেন তাকে অবশ্যই কি করতে হবে? সাক্ষীর তালিকা দিতে হবে, যদি এবং এই ইস্যু প্রসেসের খরচ দিতে হবে। যদি ইস্যু প্রসেসের খরচ দিতে ব্যর্থ হয় তাহলে আদালত মামলাটা খারিজ করে দিতে পারবে। আমরা 203 ধারাতেও খারিজ দেখলাম, 204 ধারাতেও খারিজ, এবং এক্ষেত্রে যদি খারিজ হয় তাহলে দুটো প্রতিকার, এক হচ্ছে রিভিশন দায়রা জজের কাছে, আরেকটা হচ্ছে নতুন করে মামলা দায়ের করতে পারবে। তাহলে আমরা 202 এবং 203 এবং 204 ধারা এখান থেকে এটা পড়ে আমরা ক্লিয়ার হলাম যে একটা অভিযোগ দায়ের করার পর ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে। হয় অনুসন্ধান বা তদন্তের আদেশ দিতে পারে, না হলে সরাসরি আমলে নিতে পারে, অথবা আমলে নেওয়া মানে ইস্যু প্রসেস করে ইস্যু প্রসেস করতে পারে। ইস্যু প্রসেস সংক্রান্ত যদি কোনো ব্যত্যয় ঘটে আইনের বিধানের, সেক্ষেত্রে আমরা দেখলাম যদি খরচ না দেয় তাহলে কি হবে? মামলাটা খারিজ করা যাবে। 205 ধারা 205 ধারা বলা হয়েছে যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি আসামিকে, অর্থাৎ কোনো আসামি যদি যৌক্তিক কারণে আদালতে হাজির হতে অসুবিধা হয়, কষ্টদায়ক হয়, বা তার জন্য এটা সমস্যাপূর্ণ হয়, তাহলে যৌক্তিক কারণ দেখালে আদালত সেই আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে, আমরা যেটাকে বলি প্র্যাকটিসে যে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। যেমন কোনো একজন ব্যক্তি অসুস্থ, তার পক্ষে আদালতে আসা সম্ভব না স্ট্রেচারে করা ছাড়া, অথবা তিনি গুরুতর রোগে আক্রান্ত, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার পক্ষে হাজিরা দেওয়ার জন্য আপনার আবেদন করতে হবে যে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হোক। অনেক সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা হচ্ছে সরকারি কর্মচারী, অর্থাৎ সরকারি কাজ ফেলে যাদেরকে আসতে হবে আদালতে, এই সকল ব্যক্তির ক্ষেত্রেও এই 205 ধারায় আবেদন করা হয়। আর এর বাইরে যে 205-এর সি ধারাতে যে বিষয়গুলো আছে সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। মূল যে এখানে কারণ হচ্ছে মামলা স্থানান্তরের বিষয়গুলো বলা আছে, তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি কোনো একটা বিষয় নিয়ে আপনার হচ্ছে দুই ধরনের মামলাই চলে, একটা সিআর মামলা, একটা জিআর মামলা, অর্থাৎ থানায়ও মামলা দায়ের করা হয়েছে, কোর্টেও মামলা দায়ের করা হয়েছে, তাহলে কি হবে? তাহলে কোর্টে দায়েরকৃত মামলাটার কার্যক্রম স্থগিত থাকবে, থানায় দায়েরকৃত মামলাটা চলবে, সেই মামলার তদন্ত রিপোর্ট আসবে। অর্থাৎ একই বিষয় নিয়ে যখন সিআর এবং জিআর দুই ধরনের মামলা হয়, তখন কিন্তু কি করতে হবে? তখন সিআর মামলাটার কার্যক্রম স্থগিত রেখে জিআর মামলাটা বা থানায় যে মামলাটা করা হয়েছে সেই মামলার তদন্ত চলবে বা সেই মামলার কার্যক্রম চলবে। তাহলে এই ছিল আমাদের 10ম পর্বের আলোচনা। আমরা 190 ধারা থেকে 205 ধারা পর্যন্ত আলোচনা করলাম। তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলো কন্টিনিউ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।